এটা হলো মায়ানমার, যে দেশটা মাত্র 10 বছর আগেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, যাকে বলা হচ্ছিল এশিয়ার নেক্সট রাইজিং ইকোনমি, যেখানে প্রতিদিন হু হু করে বিদেশি বিনিয়োগ আসছিল, নতুন ব্যবসা শুরু হচ্ছিল, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হচ্ছিল। এখানকার সাধারণ মানুষেরা প্রথমবারের জন্য ইন্টারনেটের অ্যাক্সেস পাচ্ছিল। সবচেয়ে বড় কথা, এই দেশটা আধুনিক বিশ্বের সঙ্গে কানেক্ট হচ্ছিল। কিন্তু আজকের দিনে এই দেশটার অবস্থা কিছুটা এইরকম। চারিদিকে ভাঙা বিল্ডিং, ভাঙা রাস্তাঘাট, গোলাগুলির আওয়াজ, আকাশে সবসময় যুদ্ধবিমান উঠছে। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, মানুষের হাতে কাজ নেই, ঘরে খাবার নেই। দেশের অর্থনীতি রীতিমতো ডুবতে বসেছে। জানলে অবাক হবেন, আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের অবস্থা আজ কিছুটা এইরকমই। মায়ানমার এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে জটিল গৃহযুদ্ধের আগুনে জ্বলছে। এটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধের নির্দিষ্ট কোনো ফ্রন্ট লাইন নেই, কোনো স্পষ্ট শত্রু নেই, আর এই যুদ্ধের নিশ্চিত কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মায়ানমারের এই অবস্থা হলো কিভাবে? কিভাবে একটা দেশ এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারে? মায়ানমারের এই ধ্বংসের পেছনে কি কারণ রয়েছে? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সঙ্গে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ আমি মায়ানমারের ভয়ঙ্কর গৃহযুদ্ধের বিষয়ে আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে এটাও দেখব যে আজকের দিনে ঠিক কিভাবে মায়ানমার আমেরিকা এবং চীনের যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে। তো ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কোথাও স্কিপ না করে পুরোটা দেখুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক করে দিন। বর্তমানে মায়ানমারের পরিস্থিতিটা বুঝতে গেলে আমাদেরকে একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। সময়টা ছিল 1824। এই সময় ইংরেজরা প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ শুরু করে। কয়েক দফা যুদ্ধের পর শেষমেশ 1885 সালে শেষ বার্মিজ রাজা থিবাও মিন পরাজিত হন এবং পুরো বার্মা মানে বর্তমান মায়ানমার ইংরেজদের দখলে চলে যায়। কিন্তু ব্রিটিশরা এসব একটা সিদ্ধান্ত নেয় যে তারা বার্মাকে আলাদা কোনো উপনিবেশ বানাবে না, তারা এই পুরো এরিয়াটাকে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে জুড়ে দেয়। মানে ইংরেজরা তখন কলকাতা বা দিল্লি থেকেই সম্পূর্ণ বার্মাকে কন্ট্রোল করত। আর এই সময় থেকে শুরু হয় আসল সমস্যা। 1885 সালে বার্মা দখল করার পর ইংরেজদের প্রধান মোটিভ ছিল এই এলাকা থেকে আরও বেশি পরিমাণে লাভ করা। এমনিতেই মায়ানমার বা তৎকালীন বার্মা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ, বিশাল উর্বর জমি যা ধান চাষের জন্য একদম পারফেক্ট ছিল। তার উপরে নদী আর সমুদ্র পথে বাণিজ্যের সুযোগও ছিল। এই সমস্ত সুবিধা দেখে ইংরেজরা ঠিক করে তারা বার্মাকে দক্ষিণ পূর্ব এশিয়ার রাইস বোল অর্থাৎ ধান উৎপাদনের একটা হাব বানাবে। কিন্তু একটা সমস্যা ছিল, এখানে যে সমস্ত স্থানীয় বার্মিজ চাষিরা ছিলেন তারা ছোট ছোট জমিতে চাষ করতেন। অন্যদিকে ইংরেজরা যেভাবে ধান চাষকে একটা শিল্পের জায়গায় নিয়ে যেতে চাইছিল, সেই কাজে লোকাল বার্মিজ চাষিদের তেমন একটা ইন্টারেস্ট ছিল না। এছাড়াও ইংরেজ প্রশাসনের ভাষা, হিসাব নিকাশ, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় কাজ করানোর জন্য বার্মায় স্কিল্ড লেবারের পরিমাণ খুবই কম ছিল। তাই ইংরেজরা বার্মার এই অর্থনীতিকে সচল রাখতে ভারত থেকে একটা সময় প্রচুর পরিমাণে শ্রমিক এবং ব্যবসায়ীদের মায়ানমারে নিয়ে যায়। বিশেষ করে বাংলা এবং দক্ষিণ ভারত থেকে অনেক মানুষ বার্মার তৎকালীন রাজধানী রেঙ্গুন এবং অন্যান্য শহরে গিয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করে। কিন্তু এই ডেমোগ্রাফিক চেঞ্জেসটা সাধারণ বার্মিজরা ভালোভাবে মেনে নিতে পারেনি। তাদের একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে তারা ভারতীয়দের জন্যই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। আর এই সমস্ত ছোটখাটো ধারণা থেকে জন্ম নেয় জাতীয়তাবাদ। 1930-এর দশকে বার্মিজ জাতীয়তাবাদী আইডিওলজি শক্তিশালী হতে শুরু করে। স্থানীয় নেতারা বারবার ইংরেজ সরকারকে চাপ দিতে থাকে বার্মাকে ভারত থেকে আলাদা করার জন্য। শেষমেশ ইংরেজ সরকার আন্দোলনের চাপে পড়ে রীতিমতো বাধ্য হয়েই 1937 সালে বার্মাকে ব্রিটিশ ভারত থেকে আলাদা করে দেয়। আর এটাই ছিল বার্মার জন্য একটা প্রথম বড় টার্নিং পয়েন্ট। বার্মা ব্রিটিশ ইন্ডিয়া থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তখনও সাধারণ বার্মিজরা শান্ত হয়নি, বরং দিন দিন ঝামেলা আরো বাড়তে থাকে। কি ধরনের ঝামেলা সেটা একটু বুঝিয়ে বলছি। ইংরেজরা ঠিক যেভাবে আমাদের দেশে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইমপ্লিমেন্ট করেছে, বার্মাতেও তারা ঠিক একই জিনিস করেছিল। যারা সংখ্যাতে বেশি ছিল তাদের জন্য আলাদা নিয়ম, যারা আবার সংখ্যালঘু তাদের জন্য আলাদা নিয়ম। এর ফলে মায়ানমারে আলাদা আলাদা কমিউনিটিগুলো একে অপরের বিপরীতে চলে যায়। ইংরেজদের জাতি, ধর্মের, রাজনীতির কারণে মায়ানমারে একটা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়। এরই মধ্যে 1939 সালে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেহেতু এই বার্মা ইংরেজদের কলোনি ছিল, তাই জাপান বার্মার উপরে আক্রমণ করে। এই সময় মায়ানমারে একজন তরুণ বিপ্লবী নেতা অং সান জাপানের সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেন, কারণ তার বিশ্বাস ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে জাপান বার্মাকে স্বাধীন করে দেবে। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন যে জাপানও ইংরেজদের মতোই সাম্রাজ্যবাদী, তারাও বার্মাকে দখল করতে চায়। তাই 1945 সালে তিনি জাপানের অ্যাগেনস্টে গিয়ে মিত্র শক্তির সঙ্গে যোগ দেন এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই সময় থেকেই অং সান বার্মার স্বাধীনতার আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন। এই স্বাধীনতা আন্দোলনের সময় অং সান বুঝতে পারেন যে দেশকে একজোট করতে গেলে সমস্ত গোষ্ঠীগুলোকে একজোট করতে হবে। এই কারণে তিনি দেশের বিভিন্ন জাতি বা গোষ্ঠীগুলোর সাথে ঐতিহাসিক প্যাংলং অ্যাগ্রিমেন্ট করেন। এই চুক্তিতে বলা হয় যে বার্মা যখন ইংরেজদের থেকে স্বাধীনতা পাবে তখন এই আলাদা আলাদা গোষ্ঠীগুলোকে তাদেরকে অটোনমি এবং সিমিলার রাইটস দেওয়া হবে, কিন্তু তারা সবাই মিলে একটা দেশ হিসাবে থাকবে। এই এগ্রিমেন্টের ফলে মায়ানমার ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। কিন্তু মায়ানমারের স্বাধীনতার মাত্র কয়েক মাস আগে 1947 সালের জুলাই মাসে অং সানকে খুন করা হয়। মানে যে মানুষটা একটা সময় গোটা দেশকে একজোট করেছিল, দেশ স্বাধীন হওয়ার আগেই তাকে পলিটিক্যাল কনস্পিরেসির শিকার হতে হয়। এরপর আসে মায়ানমারের ইতিহাসের সেই দিন, 4 জানুয়ারি 1948। আনুষ্ঠানিকভাবে ইংরেজদের থেকে বার্মা স্বাধীনতা পায়। এই নতুন দেশের প্রধানমন্ত্রী হন উনু। কিন্তু সমস্যা হচ্ছে এই যে বার্মায় যে গোষ্ঠীদ্বন্দ্বগুলো ছিল সেগুলোকে বন্ধ করার জন্য আং সান গোষ্ঠীগুলোকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নতুন সরকার এসে সেই প্রতিশ্রুতিগুলো মানতে অস্বীকার করে। উনু সরকারের এই দ্বিচারিতার জন্য কারেন, কাচিন, শান, চীন সহ আলাদা আলাদা জাতিগোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। সেই 1948 সাল থেকেই মায়ানমারে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। গোটা 1950-এর দশক জুড়ে এই গণতান্ত্রিক সরকার টিকে থাকার চেষ্টা করে, কিন্তু কমিউনিস্ট বিদ্রোহ, জাতিগত যুদ্ধ, দুর্বল অর্থনীতি দিন দিন মায়ানমারের সরকারকে দুর্বল করে দিচ্ছিল। আর এই সুযোগটাকে কাজে লাগায় দেশের সেনাবাহিনী। সময়টা 1962। গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের সেনাপ্রধান নি উইন সামরিক অভ্যুত্থানের সাহায্যে ক্ষমতা দখল করে। আর এখান থেকে দেশটার গণতন্ত্র শেষ হয়ে যায়। এর সাথে সাথেই মায়ানমারের শিল্প ধ্বংস হয়ে যায়। ফরেন ইনভেস্টররা দেশ ছেড়ে চলে যায়, নতুন কোনো বিনিয়োগ আসে না। সব মিলিয়ে দেশটার অর্থনীতি ধসে পড়ে। আর মায়ানমার হয়ে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটা। তবে দিন দিন এই সেনাবাহিনী মায়ানমারের কেন্দ্রীয় শক্তি হয়ে ওঠে, যে শক্তি আজকের দিন পর্যন্ত টিকে রয়েছে। এরপর আসে 1988 সাল। সামরিক সরকারের অর্থনৈতিক ব্যর্থতার কারণে গোটা দেশ জুড়ে গরিবি, বেকারত্ব চরম সীমায় পৌঁছায়। গোটা দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে বিশাল ছাত্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ইতিহাসে 8888 আপরাইজিং নামে পরিচিত। তবে এই আন্দোলনে শুধু ছাত্র নয়, লক্ষ লক্ষ সাধারণ মানুষসহ শিক্ষকরাও গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামে। কিন্তু সেনাবাহিনী এই আন্দোলনকারীদের উপর ডিরেক্ট গুলি চালায়। তবে এই আন্দোলনের মধ্যে থেকেই একটা মানুষ উঠে আসে, আং সাংয়ের মেয়ে আং সাং সুচি। তো এই আন্দোলন এবং আন্তর্জাতিক চাপে পড়ে মায়ানমারের সামরিক সরকার নির্বাচন করাতে রাজি হয়। 1990 সালে ভোট হয়। এই ভোটে সুচির দল বিপুল ভোটে জয়ী হয়, কিন্তু সেনাবাহিনী এবার এই ভোটের রেজাল্ট মানতেই অস্বীকার করে। তারা সুচিকে বছরের পর বছর গৃহবন্দী করে রাখে। এভাবেই প্রায় 20 বছর ধরে মায়ানমারের সামরিক সরকারই ক্ষমতায় ছিল। তবে 2011 সালের দিকে সেনাবাহিনী প্রশাসনিক বিষয়ে কিছু চেঞ্জেস নিয়ে আসে। ধীরে ধীরে মায়ানমারে অসামরিক রাজনীতি ফিরে আসে। 2016 সালে আবারও ভোট হয় এবং এই নির্বাচনে আবারও সুচি বিপুল ভোটে জয়ী হন এবং তিনি সরকার গঠন করেন। যখন আং সাং সুচি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি 2016 সালে ক্ষমতা এসেছিল, তখন মায়ানমার প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অর্থনীতি ভেঙে পড়েছে, বিদেশি বিনিয়োগ প্রায় নেই, আন্তর্জাতিকভাবে আইসোলেটেড, এক কথায় একটা ফেইল্ড স্টেট। কিন্তু সুচির নেতৃত্বে এই দেশটাই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। প্রথম সবচেয়ে বড় পরিবর্তন দেখা দেয় অর্থনীতিতে। যখন এখানে মিলিটারি রুল ছিল, তখন বিদেশি কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করতে ভয় পেত। স্যাংশন, দুর্নীতি আর ক্রিটিক্যাল বিজনেস পলিসির কারণে দেশটা ইন্টারন্যাশনাল ট্রেড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
কিন্তু নতুন বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বিদেশি বিনিয়োগের দরজা খুলে যায়। জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া সহ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর নামি দামি কোম্পানি মায়ানমারে ঢুকতে শুরু করে। নতুন নতুন কারখানা তৈরি হয়, বিশেষ করে গার্মেন্টস শিল্প ঝড়ের গতিতে বাড়তে থাকে। কয়েক বছরের মধ্যেই লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি হয়, বেকারত্ব কমে যায়, অনেক মানুষ গরিবি থেকে বেরিয়ে আসে। এরই সঙ্গে এখানকার শহরগুলোর চেহারাও বদলাতে শুরু করে। ইয়াঙ্গুন বা রেঙ্গুনে নতুন অফিস, শপিং মল, ব্যাংকিং সার্ভিস সবকিছু আধুনিক হতে থাকে। আগে যে দেশে একটা এটিএম পর্যন্ত ছিল না, সেখানে ডিজিটাল ব্যাংকিং, এমনকি মোবাইল পেমেন্টও চালু হয়। সবচেয়ে চোখে পড়ার মতো ডেভেলপমেন্ট হয় কমিউনিকেশন সেক্টরে। মিলিটারি রুলসের সময় যেখানে একটা সিম কার্ড কিনতে কয়েক হাজার ডলার লাগত, যেখানে সাধারণ মানুষের মোবাইল ফোন ব্যবহার প্রায় অসম্ভব ছিল, সেখানে সূচির নতুন সরকার টেলিকম ইন্ডাস্ট্রিকে ওপেন করে দেয়। বিদেশি কোম্পানিগুলো টেলিকম সেক্টরে ইনভেস্টমেন্ট শুরু করে, যার রেজাল্ট ছিল অবাক করার মতো। কয়েক বছরের মধ্যেই মোবাইল ইন্টারনেট পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, স্মার্টফোন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, আর হঠাৎ করেই এই দেশটা ডিজিটাল যুগে ঢুকে পড়ে। পলিটিক্যালও, রাজনৈতিকভাবেও এখানে অনেক পরিবর্তন দেখা দেয়। মানুষ মোটামুটি স্বাধীনভাবে কথা বলতে শুরু করে। যেখানে মিডিয়াকে আগে পুরোপুরিভাবে সেনাবাহিনী কন্ট্রোল করত, সেই মিডিয়া ধীরে ধীরে স্বাধীনতা পায়। রাজনৈতিক আলোচনা, সমালোচনা এই সব কিছুই মায়ানমারে স্বাভাবিক হয়ে ওঠে। বিদেশি জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো খুব সহজেই দেশে প্রবেশ করতে পারছিল, যেটা আগে প্রায় অসম্ভব ছিল। ইন্টারন্যাশনাল স্টেজেও মায়ানমার বেশ ইম্পর্টেন্ট হয়ে ওঠে। পশ্চিমা দেশগুলো মায়ানমারের উপর থাকা অনেক নিষেধাজ্ঞা তুলে নেয়। দেশটা আবারও গ্লোবাল ট্রেডের সাথে যুক্ত হয়। ধীরে ধীরে নতুন রাস্তায়, স্কুল, কলেজ তৈরি হয়। শহরে ইলেকট্রিসিটি সাপ্লাই চেইন স্ট্রং হয়। গ্রামীণ এলাকাগুলোতে ইলেকট্রিসিটি পৌঁছে যায়। বলতে পারেন এই নতুন সরকার আসার পর সাধারণ মানুষদের জীবন অনেক সহজ হয়েছিল। আং সান সুচি ক্ষমতায় থাকলেও দেশের নিয়ন্ত্রণ তার বা তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির হাতে কিন্তু পুরোপুরিভাবে ছিল না। আসল ব্যাপারটা হলো মায়ানমারে কিন্তু তখনও পুরোপুরি গণতন্ত্র আসেনি, কারণ পার্লামেন্টে 25% সিট স্থায়ীভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রক বা হোম মিনিস্ট্রি, ডিফেন্স এবং বর্ডার মিনিস্ট্রি সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। মানে বাইরে গণতন্ত্র আর ভেতরে ছিল কড়া সামরিক নিয়ন্ত্রণ। দেশে উন্নয়ন তো হচ্ছিল, কিন্তু সেনাবাহিনী এবং গণতান্ত্রিক সরকারের মধ্যে একটা চাপা ক্ষমতার লড়াই চলছিল। এই লুকোনো দ্বন্দ্বই 2021 সালে আবারও গৃহযুদ্ধের সূচনা করে। কারণ 2020 সালের নভেম্বর মাসে মায়ানমারে যখন ইলেকশন হয়, তখন আবারও সূচির দল এনএলডি বিপুল ভোটে জয়লাভ করে। এত বড় জয় যে সেনাবাহিনীর সমর্থনপ্রাপ্ত দলটা পুরোপুরি ভেঙে পড়ে। আর এখান থেকে শুরু হয় আরও একটা ঝামেলা। সেনাবাহিনী হঠাৎই দাবি করে বসে যে নির্বাচনে এনএলডি মানে সূচির দল প্রচুর পরিমাণে জালিয়াতি করেছে, লক্ষ লক্ষ ভুয়ো ভোট দেওয়া হয়েছে। কিন্তু এই অভিযোগের কোনো প্রমাণ মায়ানমারের নির্বাচন কমিশন এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটরা খুঁজে পায়নি। কিন্তু সেনাবাহিনী তবুও থামে না। মায়ানমারের তৎকালীন সেনাপ্রধান মিন আং ইয়াং, যার অবসর নেওয়ার সময় হয়ে এসেছিল, তিনি ধীরে ধীরে রাজনৈতিক চাপ দিতে শুরু করেন। তিনি ক্ষমতা হারাতে চাইছিলেন না, তিনি গোটা দেশের ক্ষমতা নিজের হাতের মুঠোয় করতে চাইছিলেন। অবশেষে 1 ফেব্রুয়ারি 2021, যেদিন নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল, সেদিন ভোর হওয়ার আগেই গোটা মায়ানমার হঠাৎই বদলে যায়। রাতের অন্ধকারেই সেনাবাহিনী অপারেশন শুরু করে। Where more than 500 people have been killed during protests against the February 1st military coup that toppled Burma's democratically elected civilian government. তারা সম্পূর্ণ দেশের ইন্টারনেট সংযোগ কেটে দেয়, টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়। রাজধানী নেপিডো সহ বড় বড় শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়। একই সময়ে সেনারা সরকারের প্রধান নেতা এবং মন্ত্রীদের বাড়িতে হানা দেয়। আং সান সুচিকেও গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপতি উইন মিন্টকেও অ্যাটাক করা হয়। এনএলডির বহু নেতাকে রাতারাতি জেলে ভরে দেওয়া হয়। সকাল হতেই মায়ানমারের সরকারি নিউজ চ্যানেলে বলা হয়, দেশে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। Myanmar is now under a 1-year state of emergency after military stage coup, placing the elected leaders under house arrest. এভাবেই 2021 সালে মায়ানমারের মিলিটারি জুন্তার হাত ধরে আবারও একটা সৈন্য অভ্যুত্থান হয়। সেনাবাহিনী দাবি করছিল যে তারা গণতন্ত্রকে রক্ষা করার কাজ করছে, কিন্তু ততদিনে সাধারণ মানুষেরা বুঝে গিয়েছিল সেনাবাহিনী আসলে ক্ষমতার লোভে এগুলো করছে। তারা দেখেছিল যে সূচি মাত্র কয়েক বছরের মধ্যেই কিভাবে দেশকে পরিবর্তন করে ফেলেছিল। এই কারণে প্রথম কয়েকদিন মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নামে। ডাক্তার, শিক্ষক, ব্যাংক কর্মী, হাজার হাজার মানুষ
সিভিল অবিডিয়েন্স মুভমেন্ট শুরু করে। তারা সরকারি কাজ বন্ধ করে দেয় সেনাবাহিনীকে অচল করার জন্য। শুরুতে এই আন্দোলন একেবারেই অহিংস ছিল, কিন্তু সেনাবাহিনী এই নিরস্ত্র মানুষগুলোর উপরে গুলি চালায়। প্রতিদিন বিক্ষোভকারীরা মারা যেতে থাকে। রাতে বাড়ি থেকে লোকজনদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। সাধারণ মানুষরা বুঝতে পারে যে শান্তিপূর্ণ প্রতিবাদ করলে তারা কখনোই এই মিলিটারিকে হারাতে পারবে না। এরপরেই দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ, ছাত্র এবং স্থানীয় মিলিশিয়ারা অস্ত্র তুলে নেয়। আর 2021 সালের মাঝামাঝি সময় থেকেই মায়ানমার আবারও গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। যে সমস্ত নির্বাচিত মন্ত্রীরা পালিয়ে গিয়েছিল তারা সবাই একজোট হয়ে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি করে। তারা গোটা দেশ জুড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার ডাক দেয়। এরপরেই দেশ জুড়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে। ফলে মায়ানমার দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিল সেনাবাহিনী আর অন্যদিকে ছিল সৈন্য অভ্যুত্থানের বিরোধী জনগণের তৈরি পিপলস ডিফেন্স ফোর্সেস। এর পাশাপাশি বেশ কিছু এথনিক আর্মড গ্রুপ যারা দশকের পর দশক ধরে নিজেদের অঞ্চল নিয়ে লড়াই করছে, তারাও এই যুদ্ধে যোগ দেয়। ফলে বলতে পারেন আজকের দিনে এই পুরো দেশটাই একটা ফ্র্যাগমেন্টেড ব্যাটেল ফিল্ড হয়ে গেছে। এতে মায়ানমারের সবথেকে বড় আঘাত আসে তাদের অর্থনীতির উপরে। সৈন্য অভ্যুত্থানের আগে মায়ানমারের জিডিপি ছিল $76 বিলিয়ন। অর্থনীতি খুব দ্রুত গতিতে গ্রো করছিল, কিন্তু সৈন্য অভ্যুত্থানের পর দেশটার অর্থনীতি 18% ধসে পড়ে। ফরেন ইনভেস্টমেন্ট হঠাৎই বন্ধ হয়ে যায়, হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যায়, লোকাল কারেন্সির ভ্যালু পড়ে যায়, যে কারণে এখানকার মানুষের আয় আজকের দিনে অর্ধেক হয়ে গেছে। আগে যেখানে বেকারত্বের সংখ্যা ছিল 4 থেকে 5%, আজ সেই সংখ্যা পৌঁছে গিয়েছে 15 থেকে 20%। দেশের যুবক যুবতীদের অবস্থা আরও খারাপ। চাকরি না পেয়ে তারা সরাসরি যুদ্ধে যোগ দিচ্ছে। গত 5 বছরের মধ্যে গরিবী এই দেশটায় এত পরিমাণে বেড়েছে যে জাতিসংঘের হিসাব অনুযায়ী আজকের দিনে মায়ানমারের প্রায় অর্ধেক জনসংখ্যা পভার্টি লাইনের নিচে বসবাস করছে। এখানকার ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে, হেলথ কেয়ার সেক্টর দুর্বল হয়ে গেছে, অনেক জায়গায় স্কুল কলেজও বন্ধ হয়ে গেছে। তবে এই যে সৈন্যবাহিনীর যুদ্ধ, গণতান্ত্রিক সরকারের যুদ্ধ, এগুলো ছাড়াও আজকের দিনে কিন্তু মায়ানমার একটা ইন্টারন্যাশনাল ব্যাটেল ফিল্ডে পরিণত হয়েছে। মায়ানমারে আজ লড়াই করছে পৃথিবীর দুটো সুপার পাওয়ার, চীন এবং আমেরিকা। চীনের জন্য মায়ানমার ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই মায়ানমারের পাশেই রয়েছে মালাক্কা প্রণালী। ভবিষ্যতে চীনের সাথে ভারত বা আমেরিকার যদি কোনো যুদ্ধ হয়, তাহলে ভারত বা আমেরিকা খুব সহজেই এই মালাক্কা প্রণালী বন্ধ করে চীনের অর্থনীতিতে আঘাত আনতে পারবে। যে কারণে চীন বরাবরই মায়ানমারের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। তারা ইনডাইরেক্টলি এখানকার প্রত্যেকটা গোষ্ঠী, তা সে সেনাবাহিনী হোক বা সাধারণ মানুষ, সবাইকে সাপোর্ট করে। অন্যদিকে আমেরিকা মায়ানমারকে চীনের প্রভাব থেকে মুক্ত করতে চায়, যাতে চীন সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করতে না পারে। তাই আমেরিকা মায়ানমারের এই মিলিটারি গভর্নমেন্টের উপরে অনেক ধরনের স্যাংশন চাপিয়েছে। আর যে গণতন্ত্রপন্থী শক্তিগুলো রয়েছে তাদেরকে পলিটিক্যাল সাপোর্ট দিচ্ছে। ফলে এই যুদ্ধ দিন দিন আরও বাড়ছে। তবে রিসেন্টলি মায়ানমারে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। 2026 সালের 3রা এপ্রিল মায়ানমারের সামরিক সেনাপ্রধান মিন আং ইয়াং নিজেকেই দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন। এই ভোটে মোট 584 জন সংসদ ভোট দিয়েছিল, যার মধ্যে মিন আং ইয়াং 429টা ভোট পেয়ে বিশাল মার্জিনে জয়লাভ করেন। তবে এটা আপনিও জানেন, আমিও জানি, এই ভোট আদতেই লোক দেখানো। আর এই পুরো ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আজ কেন মায়ানমার ধ্বংসের পথে রয়েছে, কেন এখানকার গৃহযুদ্ধ সহজে বন্ধ হবে না। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এরকম যদি অন্য আরও কোনো দেশ নিয়ে আপনি ভিডিও চান, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পৃথিবীর সবথেকে ঘিঞ্জি একটা শহর, যেখানে একটা বিল্ডিংয়ের মধ্যেই 50,000 মানুষ বসবাস করত। কিন্তু কিভাবে, কি হয়েছিল সেই শহরের সাথে, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।